স্যার, এই যে আপনার স্যার। আমি আপনার বোনকে বিয়ে করতে চাই। স্যার, এটা আপনি কি কইতেছেন? আপনার মনে হয় শরীরটা ভালো না, দায়িত্বে ঘুম কম হয়েছে তাই না? এই জন্য উল্টাপাল্টা কথা কইতেছেন। আপনি যে কথা কইলেন এটা কি জীবনে সম্ভব স্যার? ঠিক আছে স্যার, আপনি যে কথা কইছেন আমি মানলাম যে আপনার নিয়তটা ভালো, আপনি বিয়ে করতে চাইছেন আমার বোনকে। কিন্তু স্যার, আপনার লোকে কেমন যায়? আপনি কই আর আমরা কই? আপনি কত বড় একজন লোক, শিক্ষিত একজন লোক, আর আমরা তো পড়ালেখা জানি না, এই জায়গায় চার দোকানদারি করি। আপনার লগে আমগো যায় না। তারপরে যদি আমার বোনের লগে আপনার বিয়া দেই, তাইলে মানুষে শুনলে কইব কি যে টাকার লোভে আপনারে পড়ায়া পাড়ায়া আমার বোনের লগে বিয়া দিছি। সমাজের কখনো মাইনা নিব না স্যার। সমাজেরও তো একটা বিষয় আছে, বুঝেন নাই? দেখেন, আমার মনের ভিতরে যে কথাটা ছিল সেটা আমি আপনাকে বলে দিলাম, আর বাকি রইল সমাজ। আপনি সমাজের কথা বলছেন? আপনি কোন সমাজের কথা বলছেন বলেন তো? সেই সমাজের কথা যে সমাজ শুধু মানুষকে নিয়ে সমালোচনাই করতে পারে। আপনি একবেলা না খেয়ে থাকেন তো, দেখেন তো কেউ আপনাকে খেতে দেয় কিনা। দিবে না। আপনি সেই সমাজ নিয়ে পড়ে আছেন। স্যার, এই যে আপনার রং স্যার। দোকানটা মনে হচ্ছে নতুন দেওয়া, তাই না? জি স্যার, 3 দিন হয়েছে দোকানটা চালু করছি। কিন্তু স্যার, চিন্তা করতেছি দোকানটা কি এই জায়গায় ভালো চলবো কিনা, সংসারটা চালাইতে পারবো কিনা, এটা নিয়ে অনেক চিন্তা করতেছি। অনেক শখ করে স্যার দোকানটা দিছি। আল্লাহর কাছে দোয়া করি যেন এটা দিয়ে আমি চলতে পারি। আরে না না, এত চিন্তা কেন করছেন? আল্লাহর ভরসা, ঠিক চলবে। কারণ এখানে তো আশেপাশে কোনো চায়ের দোকান নেই, এই একটাই আপনি প্রথম শুরু করলেন। আর এই এলাকার মানুষ চা খেতে হলে তো প্রায় 3-4 কিলোমিটার গাড়ি চালিয়ে গিয়ে তারপরে চা খায়। আমিও তো মাঝে মধ্যে সেটাই করি। তো এখন যখন এলাকার মধ্যে আপনার চায়ের দোকানটা দিয়েছেন, আশা করছি ভালোই চলবে। তো আগে আপনি কি করতেন? মানে আপনি কি এখানকার স্থানীয় বাসিন্দা, নাকি আগে গ্রামে থাকতেন, এখন শহরে এসে ব্যবসা দিয়েছেন, কোনটা? না স্যার, ওই যে কইলাম না 3 দিন হয়েছে, মানে আমরা এই 5 দিন হয়েছে আর কি শহরে আইছি। আগে গ্রামে ছিলাম, ওইখানে একটু জায়গা জমিন যা ছিল ওটা বিক্রি টিক্রি করে আইসা পড়ছি যে দেখি শহরে যায় কি কিছু করা যায় কিনা। ওই টাকা দিয়ে এই দোকানটা করছি স্যার। বুঝতে পেরেছি। তো আপনার ফ্যামিলিতে কে কে থাকে? ফ্যামিলি বলতে স্যার ওই তেমন কেউ নাই। মা বাবা ছোটকালে মারা গেছে, তো একটা ছোট বোন আর আমার বউ আছে স্যার। তো তোমার ছেলে মেয়ে কয়টা? ছেলে মেয়ে স্যার, বিয়ের বয়স 5 বছর হয়েছে, কিন্তু ছেলে মেয়ে একজনও নাই আর কি। মানে ছেলে মেয়ে আমরা এখনো নেই। ছেলে মেয়ে নিলে যদি আমার বোনের প্রতি আমগো ভালোবাসাটা কমে যায়, এই জন্য আমি আর আমার বউ দুইজনে কথাবার্তা বইলেই এই সিদ্ধান্তটা নিছি যে আমার বোন যতদিন আমগো সংসারে থাকবো ততদিন আমরা বাচ্চা কাচ্চা নেব না। আমার বোনদের ভালো একটা ঘর দীক্ষা বিয়ের শাদী দেওয়ার পরে আল্লাহ যদি দেয় তখন আমরা বাচ্চা কাচ্চা নিব আর কি। সত্যি তোমার কথা শুনে অনেক ভালো লাগলো, জানো তো। যেখানে এই বয়সে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ বিয়ে শাদী করে নিজের বাচ্চা কাচ্চা পরিবারকে সময় দেয়, সেখানে তুমি বিয়ে করেছো ঠিকই, কিন্তু এখনো বাচ্চা নিচ্ছ না, কারণ তুমি ভাবছো তোমার বোনের কথা। তোমার বোনটা সত্যি অনেক লাকি। ইনশাল্লাহ দোয়া করি তোমাদের অবস্থার উন্নতি হোক। ভাইয়া, এই যে তোমার খাবার নিয়ে আসছি। আইসিস বোন তুই? আচ্ছা ঠিক আছে স্যার, আমার বোন আমার লেগে খাওয়ান নিয়ে আইছে, আমি খাবারটা খায়ানি, আপনি চা খান। ঠিক আছে। আচ্ছা ভাইয়া, তাহলে তুমি খাবারটা খাইয়ে নাও, আমি এই ফাঁকে দোকানটা দেখি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে বোন। স্যার, আপনি অনেকক্ষণ যাবত এখানে মন খারাপ করে বয়ে রয়েছেন, চা দিতে চাইলাম তাও না কইলেন। স্যার কি হয়েছে আমারে কি কম যায়? মন খারাপ, আবার একদিক দিয়ে মন খুশি, দুইটাই বলতে পারো। আসলে আজকে আমার ডিভোর্স হয়েছে, তাই
স্যার কি কইতাছেন আপনি এগুলা? আপনার ডিভোর্স হয়ে গেছে, আপনি কইতাছেন মন ভালো খারাপ। ডিভোর্স হইলে কি কারোর মন ভালো হয় নাকি? মানে এই জিনিসটা আমি বুঝলাম না স্যার, আসলে ডিভোর্স হইলে ভালো হয় কেমনে? আমার মন এই জন্যই খুশি, কারণ যে মানুষটার সঙ্গে আমি এতদিন যাবৎ ছিলাম সে আসলে কখনো আমাকে ভালোই বাসেনি। বিয়ের প্রথম প্রথম সবকিছু ঠিক ছিল, কিন্তু পরবর্তীতে গিয়ে জানতে পারি ওই মানুষটা শুধুমাত্র আমার টাকা পয়সার জন্য আমাকে বিয়ে করেছিল। এমনকি আমি যেন তাকে ছেড়ে দেই এজন্য কোর্টে আমার নামে মিথ্যা কেস করে। আর শুধু তাই না, তার বয়ফ্রেন্ডকে দিয়ে আমাকে মারার হুমকি পর্যন্ত দেয়। সেই কেস লড়তে লড়তে আজকে আল্লাহর রহমতে ফাইনালি আমাদের ডিভোর্সটা হয়ে গেল। এই কারণে আমি খুশি। বুঝতে পারছি স্যার। স্যার আপনি মন খারাপ করেন না, আল্লাহ যা করে বান্দার ভালোর জন্যই করে। এখনকার যুগের মাইয়া মানুষগুলা না স্যার মানে কেমন হয়ে গেছে, স্বামীরে ভালোবাসা তো দূরের কথা, সম্মানটুকু ভালোভাবে করে না। স্বামী যে কি জিনিস এখনকার যুগের মাইয়া মানুষ সেটা বুঝতেই পারে না। যদি বুঝতে পারতো যে একটা স্বামী একটা স্ত্রীর জন্য কতটা মূল্যবান জিনিস, তাহলে স্বামীদেরকে স্ত্রীরা মাথায় করে রাখতো। কিন্তু এখনকার যুগের মাইয়া মানুষ কেমন জানি হয়ে গেছে, আসলে এরা মনে হয় বাপ মার থেকে শিক্ষাটা ভালোভাবে পায় নাই, এই জন্য স্বামীর সম্মান করতে পারে না, স্বামীর লগে খারাপ ব্যবহার করে, এমনকি স্বামীর গায়েও হাত তুলে, আরো কত কিছু। স্যার থাক, আপনি মন খারাপ করেন না, যা হয়েছে ভালোর জন্য হয়েছে। একদম ঠিক কথাই বলেছো তুমি। বেশি দূর যেতে হবে না, আমাদের দাদা নানাদের যুগের দিকে একবার তাকিয়ে দেখো। আমাদের দাদি আমাদের নানিরা কত স্যাক্রিফাইস করতো সংসারটাকে টিকিয়ে রাখার জন্য, তাই না? স্বামী না খেলে তারা না খেয়ে থাকতো। আর এখনকার যুগের মেয়েরা তারা তো স্যাক্রিফাইস করতে জানে না, তো জানেই না। তার সঙ্গে সঙ্গে যদি যদি তুমি তাদের কোনো চাহিদা পূরণ করতে না পারো, তোমার সংসার অশান্তি লেগে থাকবে, পারবে না ঠিক মতো সংসার করতে। তাই আমার মনে হচ্ছে যে আল্লাহ যা করে না ভালোর জন্যই করে। ভালোই হয়েছে আমার ডিভোর্স হয়ে গেছে, অ্যাটলিস্ট একটা যন্ত্রণা থেকে তো আমি মুক্তি পেলাম। হ্যাঁ স্যার, আসলে স্যার সত্যি কথা বলতে দুনিয়াতে সবাই কিন্তু খারাপ মানুষ না, ভালো মানুষ দুনিয়াতে আরো আছে। আর ভালো মানুষ আছে বিধায় কিন্তু দুনিয়াটা এখনো টিকে আছে। ভালো মানুষ না থাকলে দুনিয়াটা ধ্বংস হয়ে যেত। কিন্তু সেই ভালো মানুষ খুঁজে পাইতে গেলে ভালো মন আর ভালো চোখ লাগে, তাইলে ওই ভালো মানুষগুলো খুঁজে পাওয়া যায় স্যার। আপনি মন খারাপ করেন না স্যার, দেখবেন আবার সবকিছু ঠিক হয়ে যাইব। ভাইয়া, ও তুই আইসস খাওন নিয়া, ওই একটা কাজ করেন, খাবারটা রাখ, আমি খাইয়া নিতেছি। আচ্ছা। স্যার আপনি চিন্তা করেন না। হ্যাঁ ঠিকই বলেছ। এখন মনে হচ্ছে হয়তো আল্লাহ এইটাই চাচ্ছেন যেন আমার সবকিছু ঠিক হয়ে যায়। আমার ক্ষুধা লাগছে, খাওনটা খায়া নি। আপনি কিছু খাইলে খান। ভাইজান, সেদিন আপনি আমাকে বলেছিলেন না যে পৃথিবীতে যেমন খারাপ মেয়েরা আছে তার পাশাপাশি ভালো মেয়েরাও আছে, শুধুমাত্র ভালো মেয়েদেরকে খুঁজে পাওয়ার জন্য নজরটা ভালো থাকতে হয়। আমার মনে হয় কি ভাইজান, আমি সেই ভালো মেয়েটাকে পেয়ে গেছি। সে আর কেউ না, সে আপনারই আপন ছোট বোন। তাই আমি চাই আপনার বোনকে বিয়ে করতে। স্যার আপনি যা কইতেছেন ঠিক আছে, কিন্তু স্যার আপনি শিক্ষিত একজন ছেলে, আপনার চলাফেরা আমার বোনের চলাফেরা তো এক হবো না। আমার বোন তো শিক্ষিত না, আমার বোন তো মূর্খ একজন মানুষ, তার লইয়া কি আপনি সমাজে চলতে পারবেন? মানে আপনি বলতে চাইছেন আপনার বোন অশিক্ষিত, এটাই সমস্যা, তাই তো? কই ভাইজান, আমি তো একটা শিক্ষিত মেয়েকে বিয়ে করেছিলাম নাকি? ফলাফল কি হলো? সে আমার নামে মিথ্যা কেস করলো, পাশাপাশি তার বয়ফ্রেন্ডকে দিয়ে আমাকে মারার পর্যন্ত হুমকি দিল। তাহলে শিক্ষিত মেয়ে বিয়ে করে আমার লাভটা কি ভাইজান বলেন তো? আমাদের বাপ, আমাদের দাদা দাদির যুগে দেখতাম যে মেয়েরা তাদের স্বামীর জন্য আল্লাহর কাছে জায়নামাজে কান্না করতো, সবসময় আল্লাহর কাছে এটাই চাইতো যে আল্লাহ আমার স্বামীকে সুস্থ রেখো, আমার স্বামীকে যেন কোনো বিপদ গ্রাস করতে না পারে। আর এখনকার যুগের মেয়েরা ভাইজান, তারা নিজেদের স্বার্থ হাসিল করার জন্য যে কোনো পর্যায়ে নামতে পারে, মিথ্যা কেস পর্যন্ত দেয় স্বামীর নামে। তারা বোধহয় ভুলেই যায় যে একটা মেয়ের জীবনে স্বামীর গুরুত্ব কতখানি বেশি। আর আপনি আমাকে বলছেন
আপনার বোন শিক্ষিত না, আমি এই জন্য অ্যাডজাস্ট করতে পারবো না। ভাইজান, আপনার কি মনে হয় শুধু কাগজে কলমে শিক্ষিত হলেই কি শিক্ষিত হওয়া হয়ে যায়? না ভাইজান, সেটা হয় না। আপনি হয়তো আপনার বোনকে কাগজে কলমে শিক্ষিত করতে পারেননি ঠিকই, কিন্তু আপনার বোনকে যে মনুষ্যত্ববোধী শিক্ষা আপনি দিয়েছেন না, সেটা এই যুগে অনেক বড়লোক বাবা মারও তাদের ধনী দুলালির মেয়েদেরকে দিতে পারে না। এই যুগের মেয়েরাও তো ভার্সিটিতে পড়াশোনা করবে, ছেলে ফ্রেন্ডের সাথে মিশবে, আড্ডা দিবে, যেটাকে বলে ফ্রি মিক্সিং, মানে অ্যাডজাস্ট করা, যেটা হয়তো আপনাকে আমি বোঝাতে পারবো না। এই যুগের মেয়েরাও তো এমন। কিন্তু আপনার বোনটাকে দেখেন ভাইজান, কত সহজ সরল একটা মেয়ে, কত ভদ্র একটা মেয়ে। বিয়ে করার জন্য এমন ভদ্র মেয়ে কে হাতছাড়া করতে চাইবে বলেন? আমি এই সুযোগটা না ভাইজান হাতছাড়া করতে চাই না। তাই বলি কি, প্লিজ আপনি না করবেন না, আমি আপনার বোনকেই বিয়ে করতে চাই। ঠিক আছে স্যার, বুঝতেছি যে আপনি ভালো একটা নিয়তি কইছেন, আমার বোনকে বিয়ে করতে চাইতেছেন, আপনার মনটা পরিষ্কার আছে। কিন্তু স্যার, আসলে আমার বোনের বিষয়টা তো, ও বিয়ে পরে তো সংসারটা ওই করব, তাহলে ওরও তো একটা মতামত আছে। আমি আমার বোনের জিগামু, যদি আমার বোনে রাজি থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো, আর যদি না থাকে তাহলে তো আর কিছু করার নাই। ওই যেরকম করবো আমি আপনাকে জানাবো স্যার। ঠিক আছে। চা খান। মোনা, তোর লগে আমার একটা জরুরি কথা আছে। জি ভাইয়া, বলো। ওই যে আমার দোকানে যে একটা সারের মতো লোক আহে না, এর নাম হলো সাজিদ। হ্যাঁ, তোরে পছন্দ করে আর কি, বিয়ার কথা কইতাছিল যে তোরে বিয়া করবে। এখন আমারে হ্যাঁ ধরছে আর কি, তোরে বিয়া করার লেগে আমারে জিগাইতাছে। আমি হ কমু না কমু তো আমি তো বুঝতেছিলাম না। তোর মতামত ছাড়া তো আর আমি কিছু কইতে পারি না। এই জন্য আমি তারে কই আইছি যে আমার বোন যেটা কবি হেডেই, এখন তুই যেটা কবি হেডেই আমি হারে হেডেই কয়ে দিবেন। তুই ক যে বিয়া কি করবি না কি আছে ওই বিষয়ে আমার বল। ভাইয়া, আমি যখনই তোমার লেগে খাবার নিয়ে যাই না তোমার দোকানে, দোকানে যে পোলা পানি থাকুক না কেন, সবাই না আমার দিকে কেমনে কেমনে করে যেন তাকায়, আমার একদমই ভালো লাগে না। কিন্তু তুমি যার কথা কইলা না, হ্যাঁ আমার দিকে আজ পর্যন্ত না, এই যে গত 4 মাসে একবারও আমার দিকে উল্টা পাল্টা চোখ দিয়া তাকায় নাই। আমার কাছে মনে হইতেছে মানুষটা ভালাই আছে। এখন এই বিয়াতে যদি তোমার আপত্তি না থাকে তাইলে আমারও আপত্তি নাই, তুমি যেটা ভালো মনে করবা তাই হইব। আচ্ছা ঠিক আছে। ভাইজান, আপনার বোনের সঙ্গে কথা বলছিলেন আমার ব্যাপারে? স্যার, আমার বোনের লগে কথা কইছি, কিন্তু আমার বোন সাপ সাপ হক হইয়া দিছে স্যার। কি কি বলেন আপনি? আপনার বোন রাজি? আলহামদুলিল্লাহ, আমি এটার অপেক্ষাতেই ছিলাম। আচ্ছা কাজ করেন, মিষ্টি মুক্ত করা দরকার। আমি তো মিষ্টি আনতেও ভুলে গেছি। আচ্ছা কিছুক্ষণ পরে গিয়ে মিষ্টি নিয়ে আসতেছি। আপনি এক কাজ করেন ভাইজান, আপনি আপাতত আমার জন্য চা বানিয়ে দেন। স্যার, আজকে আমি আপনার আর চা বানায় খাওয়াইতে পারবো না। কি বলেন ভাইজান, আপনি না চা বানিয়ে খাওয়ালে আমাকে চা বানিয়ে খাওয়াবে কে? ভাই একটা চিপস দিন তো। দিতেছি আপনি। সাজিদ, তুমি তুমি বেঁচে আছো? তুমি না যুদ্ধে শহীদ হয়ে গেছিলে, তাহলে তুমি কিভাবে বেঁচে আছো? তুমি তোমার কোলে বাচ্চা কেন? বাচ্চার কথা বাদ দাও, আগে তুমি এইটা বলো যে তুমি যেহেতু বেঁচে আছো তাহলে তুমি এতদিন কোথায় ছিলে, কেন তুমি আমার কাছে আসো নাই? সে এক লম্বা কাহিনী। তোমরা তো সবাই জানতা যে আমি শহীদ হয়ে গেছি। আসলে যুদ্ধ চলাকালীন সময় আমি পাহাড় থেকে পড়ে যাই, জানো তো, অনেক মারাত্মক ভাবে আমি ইনজুর্ড হই। আমার স্মৃতিশক্তি চলে যায়। পরে ওই পাহাড়ি এলাকায় একটা পরিবারে আমার আশ্রয় হয়। ওখানেই আমি বছরের পর বছর থাকি। একটা সময় আমার স্মৃতিশক্তি আমি ফিরে পাই। স্মৃতিশক্তি ফিরে পাওয়ার পরে আমি আমাদের বাসায় আসি, জানো তো, কিন্তু আমি ওখানে গিয়ে জানতে পাই যে
তুমি সে বাসা ছেড়ে চলে গিয়েছো, আমি আমি পুরো মানসিক ভাবে ভেঙে পড়ি। আমার কাছে তোমার ফোন নাম্বারও ছিল না, সবকিছু তো আমি হারাই ফেলেছিলাম, কি করে তোমাকে খুঁজে পেতাম বলো? তারপরে আমি ওই শহরটা ছেড়ে দিই, যে শহরে তুমি নেই সেই শহর আমার থেকে লাভ কি? এরপর এই শহরে এসে এই যে এইভাবে আমি জীবিকা নির্বাহ করতেছি। এইসব কথা বাদ দাও, এই বাচ্চাটা কার? তুমি আবার বিয়ে করে ফেলছো? তোমার শহীদের কথা শুনে না আমি আমি পুরো পাগলের মতো হয়ে গেছিলাম। আমার কোনো কিছু ভালো লাগতেছিল না। আমার আমার ছায়া দেওয়ার মতো কেউ ছিল না। আমি পুরো নিঃস্ব হয়ে গেছিলাম জানো, কি করব না করব আমি কিচ্ছু বুঝতে পারতেছিলাম না। তারপরে হঠাৎ করে একদিন আমাদের বাসায় আমাদের বাড়িওয়ালা আসে। ও, তার মানে এটা বাড়িওয়ালার বাচ্চা? আচ্ছা তুমি এগুলো কি বলতেছো? হ্যাঁ, তুমি কি পাগল হয়ে গেছো? এই বাচ্চা বাড়িওয়ালার কেন হতে যাবে? দেখো না, আমি বুঝতেছি তোমার সিচুয়েশনটা। আমি তোমার লাইফে ছিলাম না, তুমি বা কতদিন আমার জন্য অপেক্ষা করবা? সমাজ বলে তো কিছু একটা আছে, সমাজের মানুষজন তো তোমাকে জোর দিবেই। তবে একটা কথা ভেবে খুব খারাপ লাগতেছে জানো তো, একটু কি আমার জন্য অপেক্ষা করতে পারলে না? এভাবে বিয়ে করে ফেললে তুমি? সজিত স্টপ, কি উল্টাপাল্টা কথা বলতেছো? হ্যাঁ, তুমি জানো আমার উপর কি গেছে? হ্যাঁ, তুমি তুমি চলে যাওয়ার পরে আমার আমার ওই বাড়িতে দম বন্ধ হয়ে আসতেছিল। ওই বাড়িতে আমি যেদিকেই তাকাই, যেদিকেই দেখি না কেন শুধু আমি তোমাকে দেখতে পাই। প্রত্যেকটা মুহূর্ত তোমার স্মৃতি আমাকে খাচ্ছিল। আমি থাকতে পারতেছিলাম, দম বন্ধ হয়ে আসতেছিল। এরপর এরপর আমি ডিসাইড করি আমি ওই বাড়ি বিক্রি করে দিব, কারণ ওই বাড়িতে আমি থাকতে পারবো না, কারণ ওই বাড়িতে শুধু তোমার স্মৃতি। তারপরে তারপরে আমি বাড়ি বিক্রি করে দিয়ে আমি এই শহরে চলে আসি। এই শহরে এসে আমি থাকতেছি। দেখো, আমি মানতেছি তোমার উপর দিয়ে কি পরিমাণ ঝড় ঝাপটা গেছে, অনেক কষ্ট সহ্য করতে হয়েছে তোমাকে আমার জন্য, তাই না? তো আমি বা কি করতাম বলো তো? আমার তো স্মৃতিশক্তি চলে গিয়েছিল, আমি তো চাইলেও তোমার কাছে ওই সময় ফেরত আসতে পারতাম না। আর এখন এইসব কথা বলে আর লাভ কি? তুমি তো এখন অন্য কারো বউ, বাচ্চাও হয়ে গেছে, মাও হয়ে গেছো তুমি, এখন এইসব কথা বলে লাভ কি বলো? সচিন, তুমি এসব কি বলতেছো? হ্যাঁ, আমি তোমার ওয়াইফ, আর তুমি তুমি আমাকে নিয়ে এসব কথা বলতেছো? এই বাচ্চার কারো বাচ্চা না, এই বাচ্চা আমাদের বাচ্চা, তোমার বাচ্চা, বুঝছো? আমি অন্য কাউকে বিয়ে করি নাই। তার মানে এটা আমাদের বাচ্চা? তুমি বাড়িওয়ালাকে বিয়ে করোনি? এটা বাড়িওয়ালার বাচ্চারা? না না, এই বাচ্চা বাড়িওয়ালার না। আমি কাউকে বিয়ে করছি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার অপেক্ষায় ছিলাম। আমার এই বিশ্বাস ছিল যে হয়তো তুমি কোনো না কোনো একদিন ফিরে আসবে। সবাই বলছিল তুমি মারা গেছো, তোমার লাশটা পর্যন্ত খুঁজে পায় নাই কেউ। কিন্তু কিন্তু আমি বিশ্বাস করি না। আমার কাছে মনে হয়েছে না, ও একদিন ঠিকই ফিরে আসবে। আর তুমি কিনা ভাবছো যে আমি আমি অন্য কাউকে বিয়ে করে নিছি? এই বাচ্চা তোমার বাচ্চা, এই যে দেখো। একদম আমার মতো হয়েছে। যাক, ভেবে খুব খুশি লাগছে যে তুমি বাড়িওয়ালাকে বিয়ে করোনি। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম যে এই বাচ্চাটা বোধহয় বাড়িওয়ালার। সাজিদ, তুমি এগুলো কি কথা বলতেছো? হ্যাঁ, তুমি কি ভুলে গেছো আমি একজন আর্মি অফিসারের ওয়াইফ? আর আমার হাজবেন্ড যদি দেশের স্বার্থে জীবন দিতে পারে, তো আমি তার ওয়াইফ হয়ে কি সারাটা জীবন তার স্মৃতি নিয়ে আমি বাঁচতে পারবো না? হ্যাঁ, আমার স্বামী যদি দেশের জন্য এতটা লড়তে পারে, তো তার ওয়াইফ হয়ে তো আমারও তো কোনো দায়িত্ব আছে, তাই না? আমার স্বামী হয়ে সারাটা জীবন তার স্মৃতি দিয়ে না আমি কাটাতে পারবো, বুঝছো? আমি তো একটা মুহূর্তে এটাই ভেবে নিয়েছিলাম যে বাকিটা জীবন আমি তোমার স্মৃতি নিয়ে আমি বাঁচবো। তুমি কি করে ভাবলে যে আমি তোমাকে রেখে অন্য কাউকে বিয়ে করব? আর একজন আর্মি ওয়াইফ, এটা তো প্রাউডের বিষয় যে তার হাজবেন্ড দেশের সাথে জীবন দিছে, শহীদ হয়েছে। আর আমি কিনা একজন আর্মি ওয়াইফ হয়ে আমি আমি সেই মানুষটাকে ভুলে গিয়ে আমি আমার জীবনটাকে সাজাবো, অন্য একজনকে বিয়ে করে ফেলবো? এটা কোনোদিনও সম্ভব না। আমি এমন কিচ্ছু করি নাই। আমি আমি তোমারই ছিলাম আর তোমারই আছি। তুমি একদম ঠিক কথাই বলেছো। আমরা আর্মিরা যখন শপথ নেই না, শপথ নেওয়ার পর থেকেই সবার আগে আমাদের কাছে দেশ বড় হয়ে যায়, তারপরে পরিবার। আর এই দেশের রক্ষা করতে গিয়ে তো অনেক সময় আমরা পরিবারের খোঁজ খবর নিতে পারি না, ভুলেই যাই যে আমাদের একটা পরিবার আছে।
আর দেখো, আমারও কি কপাল দেখেছো, যেখানে আমি ভেবেই নিয়েছিলাম আমি হয়তো কোনদিন তোমাকে খুঁজেই পাবো না। আর ওই যে কথায় আছে না, দেশপ্রেম ইমানের অঙ্গ, দেশপ্রেমের জন্যই হয়তো আজকে আবার আমি তোমাকে ফিরে পেলাম। আল্লাহ হয়তো তোমাকে আবার আমার কাছে ফিরিয়ে দিয়েছে, সেই সঙ্গে খুবই সুন্দর একটা উপহার। আমি কথা দিচ্ছি আজকের পর যতদিন বাঁচবো একসঙ্গে বাঁচবো। কিন্তু হ্যাঁ, আমি আসলে তোমাকে অনেক ভুল ভেবেছিলাম, মাফ করে দিও। আমার আমার আসলে এই কথাগুলো বলা তোমাকে উচিত হয়নি। সরি, আই লাভ ইউ।